আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে কিছু থিওরাম পড়বো আমরা। এর আগে আমরা অনেক কিছু পড়ে ফেলছি। ইউনিফর্ম, কন্টিনিউটি, ডেরিভেটিভ, ম্যাক্সিমাম, মিনিমাম, নরমাল, ট্যানজেন্ট এগুলো আমরা পড়ে ফেলছি। আজকে হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রোলস থিওরাম, মিন ভ্যালু থিওরাম, টেইলর থিওরাম, আ এগুলো আমরা পড়বো। এরপর হচ্ছে আমরা ইন্টিগ্রাল পার্টের মধ্যে চলে যাব। আজকেই আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো আমরা একটু লিখে রাখছি সময় বাঁচানোর জন্য, না হলে ভিডিওটা বড় হয়ে যায়। তো আমরা প্রথমে দেখতে চাই রুলস থিওরাম ব্যাপারটা কি বলছে। বলছে যদি আমাদের একটা ফাংশন থাকে, আমি ফাংশনটার নাম দিয়েছি হচ্ছে এফ অফ এক্স। সেই ফাংশন, সেটা যদি এরকম তিনটা কন্ডিশন, মানে এক নাম্বার কন্ডিশন কি, সেই ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে, ক্লোজড ইন্টারভ্যাল এ বি এর মধ্যে, সেই ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয় ওপেন ইন্টারভ্যাল এ বি এর মধ্যে, এবং ওই যে এ এবং বি আমরা যদি একটু দেখাতে চাই, এটা কি, এটা হচ্ছে একদম এখানের ওই যে যে স্টার্ট করছে এবং যে শেষ করছে সেটা হচ্ছে বি। এই দুইটা পয়েন্টে যদি ফাংশনাল ভ্যালু সমান হয়ে থাকে, তখন রোজ সাহেব বলেছেন যে এখানে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে বলছে, আপনাকে এবং আমাকে বলছে যে সেখানে অবশ্যই অবশ্যই আমরা এমন একটা সি খুঁজে পাবো, এমন একটা নাম্বার খুঁজে পাবো। সি, সিটা কোথায়, কোথা থেকে আসবে বলছে, আহ, এই যে দেখেন এ আর বি এর মধ্যে থেকে আমরা এমন একটা নাম্বার পাবো সি, যেখানে আসলে এই যে দেখেন এফ প্রাইম সি ইকুয়ালস টু জিরো হবে। আসলে এটা একটু ফিল করতে চাই যে এফ প্রাইম সি ব্যাপারটা আসলে কি। আমরা জানি, আমরা ডেরিভেটিভের সময় আপনাদেরকে বলেছিলাম যে এফ প্রাইম এ, এটা দ্বারা আসলে কি বোঝায়, সিগনিফিকেন্স কোথায়, বা জিওমেট্রিক্যাল মিনিং কি। জিওমেট্রিক্যাল মিনিং হচ্ছে, জিওমেট্রিক্যাল মিনিং হচ্ছে এই যে এফ প্রাইম এ, এটা দ্বারা আসলে আমরা একটা ট্যানজেন্টের, আবার বলছি আমরা একটা স্পর্শকের স্লোপ পাই বা ঢাল পাই। এখন এই যে এখান থেকে এ দিয়েছে, অর্থাৎ এ পয়েন্ট আমরা পাবো তাহলে। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি এ প্রাইম সি কস টু জিরো, এখানে কি তাহলে, এটা দ্বারা আমরা কি পাই, এখানে বুঝতে হবে যে এখান দ্বারা এটা দ্বারা আমরা কি পাই। বলছে আমরা একটা ট্যানজেন্টের স্লোপ পাই। তো স্লোপ ইকুয়াস টু কি হবে, জিরো হবে, মানে সি পয়েন্টে কোনো একটা ট্যানজেন্ট, তার স্লোপ বা ঢাল জিরো হয়। তাহলে কখন জিরো হয় একটা জিনিসের ঢাল, কখন জিরো হয় বলছে যখন সে এক্স অক্ষের সমান্তরালে থাকে। তাহলে আমি যদি থিওরামটাকে আমার মন মতো করে পড়ি, যে কোনো একটা ফাংশন এফ অফ এক্স, সেটা যদি কন্টিনিউয়াস হয় ক্লোজড ইন্টারভ্যাল এ বি এর মধ্যে, ডিফারেন্সিয়েবল হয় ওপেন ইন্টারভ্যাল এ বি এর মধ্যে, এবং তাদের ফাংশনাল ভ্যালু এফ অফ এ এফ অফ বি যদি সমান হয়, তাহলে আমি এ আর বি এর মধ্যে এরকম একটা পয়েন্ট পাবো বা এরকম একটা নাম্বার পাবো সি, যেখানে, যেখানে ওই সি পয়েন্টে ট্যানজেন্ট হচ্ছে বা স্লোপ, সি পয়েন্টে যে আমরা স্লোপ পাবো, ট্যানজেন্টের স্লোপ, সেটা হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, দ্যাট ইজ জিরো। দেখে তো বুঝতে পারছি কিনা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু যেতে চাই 2 নাম্বার কেস থেকে আমরা শুরু করি। দেখেন আমাদের 1 নাম্বার কন্ডিশন আমরা এখানে দেখতে পাচ্ছি স্পষ্টত যে এখানে একটু ফিল করাই, সেটা হচ্ছে আমি একটু লাল কালি নিয়ে আসি এই পয়েন্টটা, এই যে এখানে হচ্ছে এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, তাহলে এই যেখানে এই হাইটটুকে বলা হবে এফ অফ এ, তাই না। এই যে হাইটটুকে বলা হবে এফ অফ এ বা ফাংশনাল ভ্যালু। আবার এই যে এফ অফ বি, আমরা অনুমানে আইকে নিচ্ছি যে এই দুটো এফ অফ এ আর এফ অফ বি সমান, এই ঘটনা ঘটছে। এবং আমরা আহ, এখানে এতটুকু বলতে চাচ্ছি, জাস্ট আপনাকে এখানে একটু ফিল দিতে চাচ্ছি। কেস টুতে দেখেন, সাপোজ মনে করেন এরকম হয়েছে, এরকম একটা ব্যাপার আছে, এরকম একটা ফাংশন আছে, আমরা দেখতে পাচ্ছি ফাংশনটা কন্টিনিউয়াস, এবং মনে করে নেন এটা ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভ্যালে। এখন কি বলছে, যদি এই তিনটা কন্ডিশন মানে, তাহলে আমরা অনুমানে ধরে নিয়েছি, কি অনুমানে, যে এফ অফ এ আর এফ অফ বি এখানে সমান হাইটটা, যদি একটু ব্যতিক্রম থাকতেই পারে, হাইটটা সমান ধরেছি। এবং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি ক্লোজড ইন্টারভ্যাল এ বি এর মধ্যে এই ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে। কোন ফাংশন, যেটা আমরা কালো কালি দিয়ে লিখছি, এই যে এটা, এই যে এটা, এই যে এই ফাংশনটা কন্টিনিউয়াস। ওকে, 2 নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে আহ, এই পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টে আমি চাইলে স্পর্শক আঁকতে পারতাছি, স্পর্শক আঁকতে পারবো, সুতরাং এটা ডিফারেন্সিয়েবল হবে ওপেন ইন্টারভ্যালের মধ্যে। ওকে, এখন 3 নাম্বার কন্ডিশন কি, এখানে ফাংশনাল ভ্যালু বা হাইট গুলা কিন্তু সমান হচ্ছে, তাইলে বলছে রোলস সাহেব একটা গ্যারান্টি আমাদেরকে দিয়েছে যে এই যে দেখেন এ নামক পয়েন্ট আর বি নামক পয়েন্ট, এদের মধ্যে এমন একটা পয়েন্ট আপনি পাবেন যেখানে, যেই বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, দেখেন আমি কিন্তু এ আর বি এর মধ্যে সি নামক একটা এই পয়েন্টে
আমি একটা স্পর্শক টানতে পারতেছি, যেখানে দেখেন এই যে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল হলে তাহলে তার ঢাল কত হয়, ওই স্পর্শকের ঢাল শূন্য হয়ে যায়। দেখেন তো বুঝতে পারছেন কিনা ব্যাপারটা, আমি চিত্র থেকে ফিল করালাম জাস্ট। ওকে, আমরা সেই এখানেও একটা দেখছি যে দেখেন এফ অফ এ আর এফ অফ বি যদি সমান হয়, সেখানে এ আর বি এর মধ্যে আমি একটা পয়েন্ট সি পাচ্ছি যেখানে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। আবার এখানে দেখেন, এখানে আমরা অনেকগুলো পাচ্ছি এ আর বি এর মধ্যে এরকম অনেক স্পর্শক পাচ্ছি যারা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এখানে কি বলছিল যে অ্যাটলিস্ট একটা পাবেনই পাবেন, এর চেয়ে বেশিও হতে পারে। তাহলে দেখি তো আমরা বুঝতে পারছি কিনা। কেস 2, 3, 4। এবার কেস 1 দেখেন, এখানে এখানে দেখেন কেস 1, এখানে কিন্তু আমরা একটু কেস 1 এ দেখেন আমরা একটা ফাংশন নিয়েছি, সেই ফাংশনটা f of x equals to c, সাম কনস্ট্যান্ট ফাংশন। ওকে, তাহলে c। এবার দেখেন এখানে আমরা ইনফিনিটলি মেনি, এখানে যেই কোনো পয়েন্টের জন্য আমরা যদি একটা স্পর্শক আঁকি সেটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, এখানের পয়েন্টের জন্য আমরা যদি একটা স্পর্শক আঁকি সেটাও এক্স অক্ষের সমান্তরাল। অর্থাৎ এখানে সব পয়েন্ট এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু অনেক ধরনের সি পাচ্ছি আমি। এখানে যেমন কয়টা সি পাচ্ছিলাম, এই যে একটা, এখানে দুইটা, এই তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট, পাঁচটা পয়েন্ট পাচ্ছি। অর্থাৎ এ আর বি এর মধ্যে আমি পাঁচটা পয়েন্ট পাচ্ছি যেখানে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। ও আরেকটা পয়েন্ট এখানে আপনি দিতে পারতেন, তাহলে 6টা পয়েন্ট পাচ্ছি যে এখানে স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল, দ্যাট ইজ এ প্রাইম সি ইকুয়ালস টু 0। এখন এখানে সি কয়টা হবে, এটা একটা সি, 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 এটা একটা সি। দেখি তো বুঝতে পারছেন কিনা। তাহলে আমরা কি এটা ফিল করতে পারছি, এই ব্যাপারটা গেল। তাহলে কি বলছে, আরো সুন্দর করে যদি পড়েন, একটা ফাংশন সেটা যদি ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস হয়, ওপেন ইন্টারভ্যালের মধ্যে ডিফারেন্সিয়েবল হয়, এফ অফ এ আর এফ অফ বি মানে হাইট যদি তাদের সমান থাকে, তখন সেখানে কমপক্ষে একটা পয়েন্ট পাইলেও পাইবেন যেখানে, যে বিন্দুতে স্পর্শকের ঢালটা এক্স অক্ষের সমান্তরাল, দ্যাট ইজ 0। আমরা জানি না স্পর্শকের ঢাল এক্স অক্ষের সমান্তরাল হলে কত হবে, 0 হয়। তাই সেই কথা বলছে, দেখি তো বুঝতে পারছে কিনা। আচ্ছা, এরপর আমাদের বললো একটা এক্সাম্পল দিয়ে যে আমাকে রোলস থিওরামটা ভেরিফাই করতে বলছে। ভেরিফাই করা মানে এই যে এই এক্সাম্পলের জন্য আসলে দেখতে হবে এই সব ব্যাপারগুলো হচ্ছে কিনা, হওয়ার পরে আসলে আমাদের সিটা আসলে বের করতে হবে। এখানে এটাই আসলে মেইন কাজ। তাহলে আমরা দেখছি আমাদের ফাংশনটা দেওয়া আছে যে x স্কয়ার মাইনাস 5x ইকুয়ালস টু 4, আমাদের এটা দেওয়া আছে। ওকে, এখন আমরা দেখতে চাই এক নম্বর কন্ডিশনটা মানে কি। এক নম্বর কন্ডিশন কি, যে কন্টিনিউয়াস হয় কিনা। আমরা জানি এটা যেহেতু একটা পলিনোমিয়াল ফাংশন, আমরা এর আগের দিন পড়েছি যে এভরি পলিনোমিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস, পড়েছিলাম না। তাহলে এই কথা লিখছি, সিন্স দ্য গিভেন ফাংশন ইজ পলিনোমিয়াল সো ইট ইজ কন্টিনিউয়াস। দেখি তো বুঝতে পারছি কিনা, এতটুকু আমরা বুঝে ফেলছি। আচ্ছা, এরপর এক নাম্বার শেষ। আমরা এখন দেখতে চাই যে আসলে ওপেন ইন্টারভ্যালের মধ্যে ডিফারেন্সিয়েবল হয় কিনা, অর্থাৎ এটা 1 আর 4 এর মধ্যে ডিফারেন্সিয়েবল হয় কিনা। আমরা একটু ডিফারেন্সিয়েশন করেছি, করার পর দেখেছি যে এখানে যদি আমরা 1 থেকে 4 যে কোনো ভ্যালু বসাই, তার জন্য আমাদের এই ডিফারেন্সিয়েশনটা কোনো ধরনের সমস্যার সৃষ্টি করে না। এই কারণে আমরা বলতে পারবো এটা ডিফারেন্সিয়েবল। এটা একটা টেকনিক, শর্টকাট টেকনিক। যেমন সাপোজ y ইকুয়ালস টু 1/x, এটা কি আমাদের ডিফারেন্সিয়েবল হবে? সেটা কি করব, আমরা একটা ডিফারেন্সিয়েশন করে ফেলবো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এরকম একটা ব্যাপার আসে। ঠিক আছে, এখন দেখেন, এখন যদি আমি বলতাম যে এটা কি 1 থেকে 4 এর মধ্যে, 1 থেকে 4 এর মধ্যে ডিফারেন্সিয়েবল যোগ্য, ইয়েস ডিফারেন্সিয়েবল যোগ্য না, কারণ প্রত্যেকটা পয়েন্টের জন্য এই ডিফারেন্স এই ভ্যালুটা সংজ্ঞায়িত হবে। কিন্তু আমি যদি বলতাম আপনাকে যে আপনাকে ধরেন -1 থেকে 4 এর মধ্যে কি ডিফারেন্সিয়েবল হবে, হবে না। কেন? কারণ 0 পয়েন্টে এটা কিন্তু সংজ্ঞায়িত হয় না। তাহলে আমরা চাইলে এই টেকনিকটাও ইউজ করতে পারি। ডিফারেন্সিয়েশন করার পরে ভ্যালুগুলোর জন্য দেখব যে কোথাও কোনো ধরনের সমস্যা সৃষ্টি করে কিনা। যদি না করে তাহলে বলে ফেলবো যে হ্যাঁ এটা ডিফারেন্সিয়েবল হবে। ঠিক আছে, এটা আরেকটা শর্টকাট টেকনিক, আমি সেই কাজটাই করছি। আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 4 এর মধ্যে কোনো পয়েন্টের জন্য এই যে f প্রাইম x সেটা সমস্যা সৃষ্টি করছে না, তাহলে বলে দিতে পারবে এটা ডিফারেন্সিয়েবল হচ্ছে। 2 নাম্বার কন্ডিশন মানা শেষ। 3 নাম্বার আমরা দেখতে চাই এই যে f of a f of b সমান কিনা। এর a কি, a মানে কি, a মানে হচ্ছে ফার্স্ট পয়েন্টটা, এই যে এখানে a মানে হচ্ছে এখানে 1 আর b মানে হচ্ছে এখানে 4। দেখতে চাই এখানে বসাবো f of 1 আর f of 4 কি সেম ভ্যালু দেয় কিনা। দেখেন f of 1 ইকুয়ালস টু 0 আর f of 4 ইকুয়ালস টু 0 কোথায় বসাইছি, এই যে এখানে বসাবেন। জাস্ট যেখানে x আছে সেখানে 1 বসাবেন, যেখানে পরের বার যেখানে x আছে সেখানে 4 বসাবেন। দেখেন বসায় দেখতে পাচ্ছি যে আমরা দুইটা ভ্যালু 0 0 পাচ্ছি। তাহলে তিনটা কন্ডিশন মেনে গেছে। তাহলে এখানে আমাদের এখন গ্যারান্টি দিচ্ছে, কি গ্যারান্টি দিচ্ছে, যে আমরা এই যে 1 থেকে 4 এর মধ্যে একটা পয়েন্ট পাবোই পাবো, যার জন্য কি হবে, ওই পয়েন্টে ফাংশনের ওই পয়েন্টে যে এটা ঘটবে, এই ঘটনাটা ঘটবে। দেখেন
এই যে ওপেন ইন্টারভ্যালের মধ্যে এরকম একটা পয়েন্ট পাবো যার জন্য এফ প্রাইম সি ইকুয়াল টু 0 হবে। আমরা দেখতে চাই এই ঘটনাটা ঘটে কিনা। তাহলে আমরা এই কথাই লিখছি যে তাহলে বাই হাইপোথিসিস অফ রোল থিওরাম উই ক্যান এনশিওর দ্যাট, আমরা এনশিওর করতে পারি দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট সি, আমি নাম দিয়েছি সি, আপনি সি না দিয়ে অন্য কিছু দিতে পারেন, যেহেতু আমরা সি দিয়ে পড়ছি এই কারণে বললাম, ইন দ্য গিভেন ইন্টারভ্যাল এত সাচ দ্যাট, এই ঘটনা ঘটবে সি পয়েন্টে তার ট্যানজেন্টের ঢালটা শূন্য হয়ে যাবে, কারণ সেটা এক্স অক্ষের সমান্তরাল হয়। ওকে, তাহলে এফ এফ প্রাইম সি সমান কত হবে? এই যে এখানে জাস্ট বসাই দিবেন। কোথায় বসাবেন? এই যে এখানে তো আমাদের এফ প্রাইম সি দরকার, এক্স এর পরিবর্তে সি বসান, সি বসাইছি। ওকে, এটা আসছে, তাহলে সি সমান আসবে 5, 2 সি সমান 5, তাহলে সি সমান আসবে 5/2। দেখেন 5/2 কিন্তু 1 থেকে 4 এর মধ্যে আছে, আমরা কি দেখি তো বুঝতে পারছি কি না? হ্যাঁ, আচ্ছা এখানে ওপেন ইন্টারভ্যাল দেই, ওপেন ইন্টারভ্যাল দেওয়া থিওরামে, সুতরাং আমি এখানে ওপেন ইন্টারভ্যাল দেন। ওকে, তো এখানে এটা হচ্ছে হবে 1 থেকে 4, এখানেও সেম কাজ। দেখি নয় আমি কি ঠিক লিখছিলাম কিনা, একটু সময় দিতে হবে। জি, ওপেন ইন্টারভ্যাল হবে। তাই এখানে ওপেন ইন্টারভ্যাল লিখতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলি, 1 থেকে 4। ওকে, দেখেন একদম ঠিক আছে। এই কথাই বলছিল যে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট নাম্বার বা পয়েন্ট বলতে পারেন সি, কোথায়? ইন দ্য ওপেন ইন্টারভ্যাল, ওই ওপেন ইন্টারভ্যালের মধ্যে। ওকে, তাহলে এটা গেল আমাদের রোলস থিওরাম, তাহলে ভেরিফাইড হয়ে গেল। তাহলে সি এর মানটা কত? 5/2। আপনাকে তাহলে বলতেই পারে কিভাবে এমসিকিউটা আসতে পারে যে এই এই ফাংশনের জন্য এই ইন্টারভ্যালে 1 থেকে 4 ইন্টারভ্যালে রোলস থিওরামটা অবশ্যই অবশ্যই মানছে, তাহলে সি এর ভ্যালুটা কত এটা বলে দিল। তাহলে আপনাকে কি রোলসের যে মানে হাইপোথিসিস গুলো আছে, এই যে 1 2 3টা, এই তিনটা মানছে, এটা আপনাকে বলে দিছে, তখন কিন্তু আপনার এই কাজগুলো করা লাগবে না। এই যে একটা, এইটা, তারপরে এইটা করা লাগবে না, তখন আপনাকে সরাসরি বসাইতে হবে এটা, জাস্ট এতটুকুর মধ্যে। এইটা দ্বারাই কিন্তু এমসিকিউ হয়ে যাবে, কারণ ওরা বলে দিয়েছে যে এটা রুলসের যে ওই হাইপোথিসিস গুলো আছে ওইগুলো আসলে সে মেনে চলছে, এগুলা বলে দিবে। তো বলে দিলে তখন কিন্তু আপনাকে শুধুমাত্র এই কাজটুকু করতে হবে, সিটা বের করতে হবে। বলে দিল যে কোন পয়েন্টে তাদের স্পর্শকের ঢালটা এক্স অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমরা কখনো কখনো এরকম প্রশ্ন করে স্যাররা যে কখন হচ্ছে রোলস থিওরামটা ফেল করবে, মানে কাজ করবে না। আমরা তো সরাসরি বলে দিতে পারি যে রোলস থিওরামটা এক নাম্বার কন্ডিশনটা কি ছিল জানো? কন্টিনিউয়াস হতে হবে ক্লোজড ইন্টারভ্যাল এ বি এর মধ্যে। আমরা যদি প্রথমেই পাওয়া যাইতে পারি যে এন্ড পয়েন্ট গুলাতে কন্টিনিউয়াস হচ্ছে না, তাহলে বলে মনে করে নেব যে তারা ফেল করছে। তাহলে এই কথাটা বলা হয় যে ইফ দ্য ফাংশন এফ অফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস এট এনি পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি এর মধ্যে যে কোনো পয়েন্টে যদি সে ডিসকন্টিনিউয়াস হয়ে যায়, তখন আমরা আর কোনো কিছু দেখতে হবে না, বলবো যে রোলস থিওরামটা ফেল করবে। ঠিক আছে? আচ্ছা, স্যাররা কখনো কখনো ভাইভাতে এরকম জিজ্ঞেস করে যে এমন একটা এক্সাম্পল দিতে যেখানে আসলে রোলস থিওরামটা স্যাটিসফাই করে না, তখন সেটা হচ্ছে মড এক্স। কোথায়? ইন্টারভ্যালটা কোথায়? -1 থেকে 1 এর মধ্যে। কেন? কেন করে না? একদম শর্টকাট, আমরা জানি, এটা আমাদের মনে থাকে। কি কারণে? মড এক্স এর গ্রাফ হচ্ছে এরকম, আমরা জানি যে এই যে 0 পয়েন্টে দেখেন -1 থেকে 1, এই ওপেন ইন্টারভ্যাল, এটা এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে যে আপনার এই যে এখানে ডিফারেন্সিয়েবল হয় না, আমরা জানি 0 পয়েন্টে সে ডিফারেন্সিয়েবল হয় না। তাহলে আমরা বলতে পারবো স্যার এটা হচ্ছে আমাদের রোলস থিওরামটা আপনার স্যাটিসফাই করবে না। কেন? স্যার জিজ্ঞেস করবে কেন, তখন বলতে হবে যে আমরা জানি স্যার -1 থেকে 1 এর মধ্যে 0 একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট হচ্ছে সে ডিফারেন্সিয়েবল হয় না। আমাকে কি বলছে যেন? রোলস থিওরাম স্যাটিসফাই করতে গেলে 2 নাম্বার কন্ডিশন হচ্ছে যে আমার ইন্টারভ্যাল দেওয়া থাকবে, সেই ইন্টারভ্যালের ওপেনটার মধ্যে অবশ্যই অবশ্যই ডিফারেন্সিয়েবল হতে হবে। তো এখানে যেহেতু আমরা জানি 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল না, তার মানে রোলস থিওরামটা স্যাটিসফাই করবে না, এটা বলতে পারে। আবার কখনো কখনো এরকম জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে আপনার একটা এরকম একটা এক্সাম্পল দেন যেটা হচ্ছে আপনার রোলস থিওরামটা স্যাটিসফাই করে, তখন এরকম একটা এক্সাম্পল দিলেন যে f of x equals to sin x, এই ইন্টারভ্যালের মধ্যে রোলস থিওরাম স্যাটিসফাই করে। আর যদি কারো মনে থাকে যে এরকম বলতে পারেন চালাকি করে যে আমরা যেহেতু এভরি পলিনোমিয়াল ফাংশনটা বলে দিবেন, পলিনোমিয়াল ফাংশন বলে একটা ইন্টারভ্যাল দিয়ে দিবেন, আর আপনার মন মতো দিয়ে দিবেন। ওকে, কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে যে এই এন্ড পয়েন্টগুলোতে, এই যে মন মতো দিতে গেলে তখন অবশ্যই বুঝতে হবে যে এন্ড পয়েন্টগুলোতে যেন ফাংশনাল ভ্যালুটা সমান থাকে। এটার ক্ষেত্রে দেখেন, এই যে আমরা যে বলছিলাম যে রোলস থিওরামের একটা এক্সাম্পল এটা, কেন বলছিলাম? কারণ এটা মনে রাখা আরো সহজ। কেন? কারণ আমরা জানি এইটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। দেখেন সাইন 0 মান 0, আবার সাইন পাই এর মানও 0, তাহলে তাদের ফাংশনাল ভ্যালু বা হাইট গুলো কি হলো? সমান হলো এন্ড পয়েন্ট গুলাতে, এই কারণে। ঠিক আছে?
ওকে, আমরা এখন চলে যেতে চাই মিন ভ্যালু থিওরাম। একটা কথা শিখতে হবে, আমরা আজকে আসলে যে থিওরাম গুলো পড়তেছি, আমি যদি সিরিয়াল করে লিখি, সেটা হচ্ছে এরকম ভাবে আমি লিখছি যে রোলস থিওরাম, তারপরে আমরা শিখবো এখন হচ্ছে মিন ভ্যালু থিওরাম, এর অপর নাম হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম। চাইলে এটা দিয়েও আমরা এগুলো লিখে দিয়েছি, কোনো সমস্যা নাই। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আপনার টেইলরস থিওরাম। তো এখন একটা কথা বলি, এই টেইলর সাহেবের থেকে দেখেন ব্যাপারটা ফিল করে। টেইলর সাহেব হচ্ছে ধরেন দাদি, দাদি কেন বললাম বা কি বলা হয় এটা, ধরেন আপনার আমার নানি, টেইলরস থিওরাম হচ্ছে নানি, নানি থেকে তৈরি হয়েছে কি, বলছে নানি থেকে তৈরি হয়েছে আমাদের মা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আরো একটা ধাপ চাইতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার নানুর নানুর মা, টেইলর সিরিজ। আর এই মিন ভ্যালু থিওরামটা হচ্ছে আমার নানু, নানুর থেকে তৈরি হয়েছে আমার মা, এরকম এই সিরিয়ালটা ব্যাপারটা। তাহলে টেইলর থিওরাম হচ্ছে সবচাইতে জেনারেলাইজড ভার্সন। আমি কি বুঝাইতে পারছি কিনা? জেনারেল মানে টেইলর থিওরাম পারলে, কেউ যদি টেইলর থিওরাম পারে সে মিন ভ্যালু থিওরাম পাবে। টেইলর থিওরামে একটা, তাহলে কি বলবো, আমি যেটা বুঝাতে চাচ্ছি যে টেইলর থিওরামের একটা স্পেশাল কেস হচ্ছে মিন ভ্যালু থিওরাম বা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম। ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরামের একটা স্পেশাল কেস হচ্ছে রোলস থিওরাম। আমি এই কারণে বলছি যে সবার আগে তৈরি হয়েছে মনে করেন টেইলরস থিওরাম, মানে নানুর মা, এরপরে হচ্ছে নানু, মানে টেইলর থিওরাম থেকে একটা বিশেষ কেস আছে, সেখানে যদি বসাই একটা ভ্যালু, আমি দেখাবো এটা, তখন আমরা মিন ভ্যালু থিওরাম পাই বা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম পাই। ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম থেকে যদি আমি একটা বিশেষ ভ্যালু বসাই, তখন আমরা রোলস থিওরাম পাই। কিন্তু আমি পড়াতে যাচ্ছি এরকম ভাবে, রোলস থিওরাম, তারপর ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম, তারপর হচ্ছে টেইলর থিওরাম। দেখছেন কারণ কি? তো তখন আমি বলতে পারবো যে এই দেখেন, এখানে যদি এটা পুট করেন, দেখেন আপনি রোলস থিওরামটা পাবেন, এই কারণে, আর কিছু না। তাহলে এরপর আমরা চলে যাচ্ছি কোথায়, আমার এটা ছিল হচ্ছে আমাদের মা। এখন আমরা চলে যাচ্ছি এই যে আমার নানুকে নিয়ে পড়াশোনা করতে চলে যাচ্ছি। নানু কি বলছে, মিন ভ্যালু থিওরামটা, দেখেন মিন ভ্যালু থিওরামটার কিছু কিছু ব্যাপার, আমি স্টেটমেন্টের আগে কিছু কিছু কথা লিখছি, যে দিস ইজ অলসো কল্ড ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম হবে। ঠিক আছে, ও সরি সরি, এটাকে মানে এভাবেও বলা যায় যে আসলে সংক্ষেপে এমভিটি, এই কারণে লিখছি দিস ইজ অলসো কল্ড এমভিটি। আর রোলস থিওরাম কি সেটা আমি বলে দিচ্ছি, রোলস থিওরাম ইজ এ স্পেশাল ফর্ম অফ দিস থিওরাম, অর্থাৎ এই থিওরামের স্পেশাল ফর্ম হচ্ছে, একটা স্পেশাল জিনিস বসাবো তাহলেই আমরা রোলস থিওরাম পাই যাবো। অর্থাৎ মিন ভ্যালুতে আমরা যদি একটা জিনিস বসাই তাহলে আমরা রোলস থিওরাম পাবো। দেখে তো বুঝতে পারছি কিনা, অর্থাৎ নানু থেকে আমার মাটা আসবে, এই কারণ। ঠিক আছে, ওকে, তাহলে মিন ভ্যালু থিওরামকে এটা কখনো কখনো আমরা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম নামেও ডাইকে থাকি, কখনো কখনো বা ডিনোট করে থাকি। এই কথাটা আমি লিখে দিছি পরবর্তীতে, দেখে তো বুঝতে পারছি কিনা, একদম সব লিখে দিছি। আচ্ছা, স্টেটমেন্ট কি তাহলে? বুঝতেই পারছেন যে এটা আমার নানুর মা, মার মধ্যে একটু ডিজিটাল ব্যাপার আসে, একটু আস্তে আস্তে আপডেট ভার্সন আসে। তো এখানে সেরকম একটা ব্যাপার ঘটবে। দেখেন আগেরটার সাথে যদি মিলান, ওখানে বলছিল যে একটা ফাংশন এফ অফ এক্স, সেটা কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভ্যালে, ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভ্যালে, এইটুকু ঠিক আছে। পরবর্তী একটা যেটা ছিল যে ফাংশনাল ভ্যালু বা হাইট এন্ড পয়েন্টে সমান হইতে হবে, এটাই শুধু নাই আমার নানুর মধ্যে। তো নানুর মধ্যে একটা আপডেট ভার্সন কম। ঠিক আছে, তাহলে সেখানে যদি এই দুইটা কন্ডিশন ঘটে, তাহলে বলছে সেখানে অবশ্যই অবশ্যই এরকম একটা নাম্বার আমরা সি পাবো এই ওপেন ইন্টারভ্যাল এ বি এর মধ্যে, যাতে করে এই কন্ডিশন ঘটে। এখন এই কন্ডিশনটা কি সেটা একটু বুঝাতে চাই, এটা আমি ফিল করাতে চাই। ফিল করাতে গেলে আমি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন লাগবে। ওকে, এখানে কি বলছে, তাহলে এফ অফ এ এফ অফ বি সমান না, এটা ধরে নেন। কেন? যদি এফ অফ এ আর এফ অফ বি সমান হয়ে যায়, তখন কিন্তু আমার মাকে পাবো, এটা মনে রাখতে হবে। এফ অফ এ আর এফ অফ বি যদি সমান হয়ে যায়, তখন কিন্তু আমার মাকে পাবো। তাহলে আমি এই কারণে যখন আমি বুঝাইতে যাবো, এখানে ধরে নিচ্ছি, দেখেন এই হাইটটা আর এই হাইটটা কিন্তু সমান, আমি ধরে নেই নাই। ঠিক আছে, ওকে, তাহলে এটা একটু বুঝে নেন, এটা বুঝে নিলাম। তখন আচ্ছা, তাহলে দুইটা পয়েন্ট পাবো না? দেখেন এফ অফ এ আর এফ অফ বি এর ক্ষেত্রে আমরা দুটো পয়েন্ট পাবো। এই যে একটা পয়েন্ট পাচ্ছি, এই যে এই পয়েন্ট, আমি এটা কি কালার নিয়ে আসলাম, কালার জানি না, এইটা আরেকটা পয়েন্ট পাচ্ছি। এখন এই দুই পয়েন্টের যদি আমরা ভুজ এবং কোটি নির্ণয় করি, এখানে দেখেন এক্স এর মান হচ্ছে এ, তাহলে এ বসাইছি, আর এই হাইটটা এটাই তো এর মান, এই হাইটকে বলা হয় এফ অফ এ, তাই সেটা দিছি, এই যে ভুজ আর কোটি বানাইছে। আর এই পয়েন্টের ক্ষেত্রে ভুজ আর কোটি এটা। এখন বলেন
এই যে যে সরলরেখাটা, এটা একটা সরলরেখা নিশ্চয়ই, তাই না? এই সরলরেখাটা কি, এর ঢাল নির্ণয় করতে পারি না? দুইটা পয়েন্টের স্থানাঙ্ক থাকলে ঢাল নির্ণয় করতে পারি না? তাহলে ঢালটা কত হবে? ঢাল হচ্ছে কোটিদ্বয়ের বিয়োগফল এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই ভুজদ্বয়ের বিয়োগফল, ভুজকে বি মাইনাস এ। দেখে তো বুঝতে পারছি কিনা? তাহলে এটা কিসের ঢাল? এটা হচ্ছে একটা ছেদকের ঢাল। আমরা ছোটকালে পড়ছি, এটা কিসের ঢাল? ছেদকের ঢাল। এটা কি বোঝা গেছে? ওকে, তাহলে ছেদকের ঢাল। এবার আসলে টেলর যারা রুলস রোলস থিওরামটা পড়ছে তারা কিন্তু একটা ফিল করছে কি এখানে এটা আসলে কি বুঝাইছিল? বুঝাইছিল হচ্ছে যে যদি এই তিনটা কন্ডিশন মানে সেখানে এমন একটা পয়েন্ট পাবেন যেখানে ওই পয়েন্টে স্পর্শকের যে ঢালটা সেটা এক্স অক্ষের সমান্তরাল, এটা জিরো হয়। মানে সমান্তরাল হলেই তো ঢাল জিরো। কারণ হচ্ছে আমরা জানি না ঢাল মানে হচ্ছে আপনার এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কত কোণ উৎপন্ন করলো, কিন্তু এটা তো কোনো কোণ উৎপন্ন করবে না, তার মানে জিরো হবে। এই কথাটা তো বুঝাইতে চাচ্ছে। তাহলে এখানে আসলে কি বুঝাইতে চাইছে? এখানে বলতে চাচ্ছে, এখানে আপনার ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরামে বলতে চাচ্ছে যে আপনি এ আর বি এর মধ্যে এমন একটা স্পর্শক মনে রাখতে হবে বারবার, যে ডেরিভেটিভ দ্বারা কিন্তু আপনাকে এই যে এখানে যে এই যে ডেরিভেটিভ, এটা দ্বারা কিন্তু আপনাকে বোঝায় ট্যানজেন্টের ঢাল। আর এইটা দ্বারা কি বুঝাইলো এতক্ষণ দেখলাম? এই যে ডান সাইড দ্বারা, এটা দ্বারা বুঝাইছে ছেদকের ঢাল। দেখি তো বুঝতে পারছি কিনা, আমি ভিন্ন কালে নিয়ে আসি। এই যে এটা দ্বারা ছেদকের ঢাল বুঝাইছে, বলছে ছেদকের ঢাল আর ট্যানজেন্টের ঢাল সমান হবে। অর্থাৎ এ আর বি এর মধ্যে এমন একটা পয়েন্ট পাবেন যেখানে ছেদকের ঢাল আর আপনার ট্যানজেন্টের ঢাল, ছেদক আর ট্যানজেন্ট কিন্তু এক না। ছেদক মানে হচ্ছে দুইটা পয়েন্টে ছেদ করবে, ট্যানজেন্ট মানে জাস্ট স্পর্শ করবে। এই যে দেখেন এখানে একটা স্পর্শ করছে, দেখি তো বুঝতে পারছি কিনা? এখানে এখানে স্পর্শ করছে, দেখছেন? এই সরলরেখাটা একটা স্পর্শকের ঢাল। দেখেন এখন দুইটা জিনিসে দুটি সমান্তরাল সরলরেখার ঢাল সবসময় সমান হয়, এটা আমরা পড়ছি না ছোটকালে? এইটা আর এইটা দুটি সমান্তরাল সরলরেখা, এদের ঢাল কি হবে? যদি সমান্তরাল হয় তাদের ঢাল সমান হয় না, কারণ কোন সেম উৎপন্ন করবে। তাহলে দেখেন ওরা এই কথাটাই বলছে যে যদি এরকম কন্ডিশন দুটা মানে তখন আমরা এমন একটা পয়েন্ট সি পাবো, এই যে আমি এটার নাম দিচ্ছি সি, যেখানে যেই পয়েন্টে এই যে স্পর্শকের ঢাল আর এই ছেদকের ঢাল এরা সমান হবে। কেন? কারণ দেখেন এই দুইটা কিন্তু আমরা সমান্তরাল পাচ্ছি, এই যে কালো সরলরেখাটা আর এইটা, এরা কিন্তু সমান্তরাল হচ্ছে। দেখেন তাহলে সমান্তরাল সরলরেখার ঢাল সমান না, এই কথাটাই বলছে। আমরা কি বুঝাইতে পারছি? তাহলে ফিল করছেন? তাহলে দেখেন, তাহলে আমি যদি এটাকে এখন আমার মনের ভাষায় বলি যে আমার নানুকে আমি বর্ণনা করতে চাই কি, আমার নানু যদি ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস হয় আর ওপেন ইন্টারভ্যালের মধ্যে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে এমন একটা পয়েন্ট পাবো যেখানে ছেদকের ঢাল আর একটা স্পর্শকের ঢাল, সি পয়েন্টের স্পর্শকের ঢাল এরা সমান হবে। দেখি তো বুঝতে পারছি কিনা? এই দেখেন এটা হচ্ছে ছেদকের ঢাল, এটা এটা হচ্ছে স্পর্শকের ঢাল, এরা কিন্তু সমান। কেমনে বুঝলাম? কেমনে বুঝলাম সমান? এই যে এই স্টেটমেন্ট বলে দিছে, এটা তো প্রমাণ আছে। তারপর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন এটা, তাহলে এই যে এরকম একটা সি পয়েন্ট পাবেন যেখানে স্পর্শকের ঢালটা ছেদকের ঢালের সমান হবে। দেখি তো বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে এখন আবার আমাদের আগের মতো ভেরিফাই মিন ভ্যালু থিওরাম, এটাকে আমরা আগের মতো করব। আগেরটা যেভাবে করছি এভাবে করবেন, একটা সি নামক পয়েন্টটা বের করবেন। ওকে, আগেরটার মতো। যদি কেউ না পারেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি এটা পাঠিয়ে দেব। এটা গেল। এখন কথা হচ্ছে আপনার কিন্তু মনে হতে পারে যে আচ্ছা ঠিক আছে, আপনি বলছিলেন যে মিন ভ্যালুর একটা স্পেশাল ফর্ম হচ্ছে রোলস থিওরাম। কিভাবে রোলস থিওরাম? বলছে 1 নং একটু কল্পনা করেন, এই 1 নং এ যদি এফ অফ এ আর এফ অফ বি সমান হয়ে যাইতো তখন কি পাইতাম? উপরে পাইতাম 0, তাই কিনা? তাহলে 0 বাই সামথিং মানে হচ্ছে 0, তাহলে এফ প্রাইম ইকুয়ালস টু সি। দেখেন তো বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে শেষ। অর্থাৎ আমরা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম থেকে আমরা আপনার কি পেতে পারি? ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম থেকে আমরা রোলস থিওরাম পেতে পারি। কিভাবে? স্যাররা জিজ্ঞেস করতে পারে মিন ভ্যালু থিওরাম বা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম থেকে আমরা রোলস থিওরাম কিভাবে পেতে পারি, তখন বলতে হবে এফ অফ এ আর এফ অফ বি এরা যদি সমান হয়ে যায়। দেখি তো বুঝতে পারছি কিনা? আচ্ছা, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরামের একটা আরেকটা ভার্সন আছে, আরেকটা ভার্সন আছে। ভার্সনটা কি বা আরেকটা ফর্ম আছে, অ্যানাদার ফর্ম আছে। সেই ফর্মটা হচ্ছে এই যে আমরা ক্লোজড ইন্টারভ্যাল নিয়েছিলাম না এ বি, আমার কাছে মনে হয়েছে যে আমি আচ্ছা এ বি আর রাখবো না, কি করতে চাই? সাপোজ মনে করেন এটা থেকে এটা ছিল আমাদের অপশন, আমি করতে চাই হচ্ছে যে বি এরকম অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে যে ইন্টারভ্যালটা, আমি চাচ্ছি হচ্ছে এ থেকে সামান্য একটু ডানে যাইতে, এটাকে আমি বি হিসাবে কল্পনা করতে চাই। তাহলে এখানে আমি এভাবে লিখতে চাই, বি এর পরিবর্তে আমরা এই কাজটা করতে চাই এ প্লাস এইচ, যেখানে এইচটা যদি পজিটিভ হয় তাহলে আমাদের দেখেন
এই যে দুইটা ইন্টারভেল পাই গেলাম, তাহলে বি এরটা লাগে না। আমি যে কাজটা করতে চাই বি কে আর বি রাখতে চাই না, আমি এখন করতে চাই এরকম যে বি সমান এ প্লাস এস। দেখে তো বুঝতে পারছি কিনা ব্যাপারটা, আবার একটু ফিল করাই। আমি যেই কাজটা করতে চাই সেই কাজটা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে এরকম একটা ক্লোজ ইন্টারভেল নিলাম যে 2 আর এখান থেকে 5। আমি কি করলাম, 2 থেকে 5 না নিয়ে আমি একটু কমাতে চাই হচ্ছে 2 প্লাস 0.5, 0.5, তাহলে আমাদের এখানে চলে আসবে না। এই যে 0.5 এটাকে আমি এস হিসাবে কল্পনা করব, তাহলে টোটালটা হয়ে যাবে আমার মনে মনে বি। এই যেখানে এসে এটা হচ্ছে বি হবে, অর্থাৎ ইন্টারভেলটাকে আমি একটু ছোট করে নিলাম, ব্যাপারটা এরকম। তাহলে আমি এই কাজটা করলেই আমরা অ্যানাদার ফর্মটা পেয়ে যাব। এই কথাই আমি লিখছি ফর দ্য ক্লোজড ইন্টারভেল এ বি, এই কথাটা লিখছি এইটা। যেখানে আমরা যদি এখন এই বি কে আমরা এ প্লাস এইচ লিখি, অবশ্যই এস টা গ্রেটার দেন 0। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ক্লোজড ইন্টারভেলটা এটা হয়ে যাবে। ঠিক আছে, এখন আগের মতোই জাস্ট এই কথাই, শুধুমাত্র এই ইন্টারভেলটাকে আমরা একটু কি করেছি, যদি আপনি ভাবেন ছোট করেছি এরকম। ঠিক আছে, এখন আমরা আগের মতো কথা বলবো, এই যে আগের মতো কথা বলবো, জাস্ট এ বি এর পরিবর্তে এ প্লাস এইচ, বি এর পরিবর্তে এ প্লাস এইচ। তখন আমরা কি বলবো, একই জিনিস আসবে। তখন বলবো দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট সি ইন দ্য ওপেন ইন্টারভেল। এবার এ আর বি থাকবে নাকি এ, এ কমা এ প্লাস এইচ, এই কথাটাই লিখবেন। এই যে নাম্বার সি সেটা কোথায় থাকবে, এ, এ প্লাস এইচ। তারপর কি হবে, তাহলে আমরা এখান থেকে এই লাইন থেকে এখন এই কথাগুলো লিখবো। সিটা কোথায় মধ্যে থাকবে, আগে আগের ক্ষেত্রে আমরা পড়ছিলাম অ্যানাদার ফর্ম যখন পড়ি নাই তখন বলছিলাম যে সিটা থাকবে হচ্ছে এই এরকম ওপেন ইন্টারভেলের মধ্যে। এবার বি এর পরিবর্তে কি বলছি, এ প্লাস এইচ, তার মানে আমরা বলতে পারি সিটা থাকবে এ থেকে এ প্লাস এইচ এর মধ্যে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, সিটা হচ্ছে এ থেকে বড় হবে যেহেতু এদের মধ্যে থাকবে, আর এ প্লাস এইচ থেকে ছোট হবে। এই ঘটনা থেকে আমি পরবর্তী লাইনগুলো লিখছি। দেখেন পরবর্তী লাইনগুলো একটু ফিল করেন, এই কথা লিখছি যে এ হচ্ছে সি থেকে বড় হবে, সরি, এ থেকে সি বড় হবে এবং সি থেকে এ প্লাস এইচ বড় হবে। কেন? কারণ দেখেন সি কোথায় লাই করতেছে, এ প্লাস, এ থেকে এ প্লাস এইচ এর মধ্যে, এই কারণে। এখন আমি এ দিয়ে উভয় পক্ষে মাইনাস করে দিয়েছি, এখানে মাইনাস করে দিয়েছি উভয় পক্ষে, মানে এই যে সব জায়গাতে। ওকে, এরপর আমি এইচ দিয়ে ভাগ করেছি, তাহলে এটা পাইলাম। এখন এই যে দেখেন সি মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, এটা দেখতে বিদঘুটে লাগে, এত বড় একটা জিনিস কিরকম লাগে ছোট জিনিসের মধ্যে। এটাকে আমি মনে মনে থিটা ধরেছি, তাহলে থিটা 0 থেকে বড়, থিটা 1 থেকে ছোট হবে। থিটাটা কি কি নামে ডিক্লেয়ার করেছি এটা মনে রাখতে হবে, থিটাটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমি সি সমান এরকম এ প্লাস থিটা এস লিখতে পারি, তাই না? ওকে, তাহলে আমি এই যে যেই সব মানে এ বি এর জায়গায় আমি লিখছি এ প্লাস এইচ, সি এর জায়গায় পাইলাম এ প্লাস থিটা এইচ। ঠিক আছে, তাহলে আমি যেই কাজটা করতে চাই এটা এই যে 1 নং এ বসিয়ে দিতে চাই, 1 নং এ এটা বসাই দেন, 1 নং এ বসাই দেন। তাহলে সি এর পরিবর্তে দেখেন, সি এর পরিবর্তে এ প্লাস থিটা এইচ, এই যে এখান থেকে এ প্লাস থিটা এইচ, আর বি এর পরিবর্তে এ প্লাস এইচ, এ থাকবে যথারীতি এ প্লাস এইচ। এটা করছি, কাটাকাটি করেন, কাটাকাটি করার পরে এই এরকম আসবে, দিন শেষে এটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অন্য মানে অ্যানাদার ফর্ম অফ ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম, যেখানে অবশ্যই মনে রাখতে হবে 0 থেকে থিটাটা বড় হবে, 1 থেকে ছোট হবে। আর এইচ সমান কি জানো, এইচ কি তাহলে বলেন তো? আচ্ছা, আমরা মনে আছে সবার নিশ্চয়ই, আমরা বি সমান ধরেছিলাম এ প্লাস এইচ, তাহলে এইচ সমান অবশ্যই আসবে হচ্ছে কত, বি মাইনাস এ। এখান থেকে আমরা তৈরি করছি, তাই এই কথাগুলো মনে রাখতে হবে। এটা কি অ্যানাদার ফর্ম, তাহলে কখনো কখনো এটাও আসতে পারে। কোথা থেকে কি আসবে এমসিকিউ ওটা বলা যায় না, তো এই কারণে আমরা সব শিখাই দিচ্ছি। ওকে, আমরা এখন এটা দিয়ে একটা অঙ্ক করতে চাই। বললো ডিটারমাইন দ্য ভ্যালু অফ থিটা ইউজিং দ্য অল্টারনেটিভ ফর্ম অফ ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম। দ্যাট ইজ, এটা আপনাকে কিন্তু বলে দিবে না, শুধু বলতে পারে যে আপনাকে অল্টারনেটিভ ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরামটা দিয়ে থিটাটা বের করেন। তখন কিন্তু আপনাকে এইটা মুখস্থ করতে হবে, এই যে যেটা আমি দেখাচ্ছি এখন, যেখানে অবশ্যই থিটার মান কত দেখলাম যে 0 থেকে 1 এর মধ্যে থাকবে, এবং আপনাকে ফাংশনটা বলে দিল এরকম, আর যে ইন্টারভেল সেটা বলে দিচ্ছে এরকম। ওকে, তো দেখেন আপনাকে এটা থেকে আপনাকে থিটা বের করতে হবে, বুঝতে পারছেন নিশ্চয়ই। এখন এ কি, এইচ কি, এগুলো আপনাকে ফিল করতে হবে। এ কি জানো ছিল, এ মানে হচ্ছে প্রথমটা, এই যে এখানের প্রথমটা। ওকে, এইচ মানে কি জানো ছিল, এই মাত্র দেখাইছে, এই যে এইচ মানে ছিল বি মাইনাস এ, অর্থাৎ শেষেরটা মাইনাস প্রথমটা। তাহলে এখানে দেখেন এটা হচ্ছে শেষেরটা, এটা হচ্ছে প্রথমটা। তাহলে এইরকম করে আপনাকে এইচ বের করতে হবে। দেখেন আমরা এ বের করছি, এ মানে 1, এইচ মানে হচ্ছে 1.5 থেকে 1 0.5, আর ফাংশন যেটা আছে সেটা তো দেওয়াই আছে। এখন আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে এই যে 1 নং এর দিকে তাকান, এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ, তারপর এফ প্রাইম এ প্লাস থিটা এস। তাহলে আমি যে একটা কাজ করি সেটা হচ্ছে ওই ফর্ম অনে যদি আমি বসাই সবকিছু, দেখেন
ফর্ম 1 এ যদি এ এইচ এর মান এগুলো বসাই তাহলে ব্যাপারটা আসে এরকম এরকম আছে। দেখি তো আমরা বুঝতে পারছি কিনা। আবার একটু ক্যালকুলেশন করতে চাই, ক্যালকুলেশন করে পাইলাম এইটা। আচ্ছা 2 থেকে এখন আমাদের এই মানগুলো লাগবে কি 1.5 f of 1.5 f of 1 আর f প্রাইম 1 প্লাস 0.5 ইনটু থিটা। তাহলে আমরা কি কাজ করব সবাই জানে, এই যে f of x সমান এটা দেওয়া আছে, এখানে আমাদের কি বসাবো, আমার লাগবে 1.5 আর 1 এর ভ্যালু, তাই 1.5 বসালে 9/4 আসবে, 9/4 আসবে আর 1 বসালে 2 আসবে। ওকে, এখন আমাকে লাগবে হচ্ছে এটা, এই যে এটা f প্রাইম, f প্রাইম দ্বারা আসলে ডেরিভেটিভ বোঝাচ্ছে, আপনারা সবাই জানেন এটা। তাহলে ডেরিভেটিভ যদি করি আমরা x² - 2x + 3 কে, তাহলে আসবে 2x - 2। এখন আমাকে লাগবে হচ্ছে 1 প্লাস 0.5 ইনটু থিটা, এই ভ্যালুটা। তাহলে আমরা এখানে বসাবো x এর জায়গায়, বসাইলে আমরা দিন শেষে ক্যালকুলেশন করে পাই থিটা। এখন যদি এইগুলো সবকিছু আমরা 2 তে বসাই তাহলে 9/4। কেন? কারণ f of 1.5 অর্থাৎ 1.5 এ ফাংশনাল ভ্যালুটা হচ্ছে আমরা পাইছি 9/4 আর f of 1 মানে পাচ্ছি 2 আর 0.5 এর জায়গায় 0.5 আর f প্রাইম 1 প্লাস 0.5 ইনটু থিটা, এটা মানে হচ্ছে পাইছি থিটা। তাহলে বসাই দিছি থিটা। দিন শেষে ক্যালকুলেশন করলে থিটা সমান হাফ। দেখেন আমরা বলছিলাম কিন্তু যে থিটার মানটা 0 থেকে বড় হবে 1 থেকে ছোট হবে, দেখেন সেটা হচ্ছে। তাহলে আমাদের থিটার মানটা কত পেলাম? হাফ পেলাম। এইগুলো কিন্তু বেশি বড় না এমসিকিউ, আপনি ক্যালকুলেটর নিয়ে তাড়াতাড়ি করতে পারবেন। ওকে, এটা গেল। আমরা এখন চলে যেতে চাই সবার যে মুরব্বী মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, টেইলর সাহেব, তাই না? টেইলর সাহেব ছিল, দেখি তো আমাদের মনে আছে কিনা। ও এটা মুছে ফেলছি। আমাদের নানুর মা, তারা ছিল আরো সৎ এবং তাদের মধ্যে মানে আপনার বেশি ফর্মালিটি ছিল আমার কাছে মনে হয় এখনের চেয়ে। ওকে, আমার নানুর মার কাছে যাচ্ছি, টেইলরস থিওরাম। সে বলছে এটা যেহেতু আসলে ইন জেনারেল ফর্ম, বুঝতে পারছেন দেশ, টেইলর থেকে আমরা কি পাবো বুঝেন, টেইলর থেকে আমরা পাবো হচ্ছে মিন ভ্যালু থিওরাম বা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম। তারপর ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম থেকে আমরা রোলস থিওরাম পাই। তার মানে টেইলরস থিওরাম হচ্ছে ইন জেনারেল এবং একটু বড় হবে, এটা বুঝতে হবে, মানে এত সহজ হবে না। ইন জেনারেল মানে সবার, ওইটা থেকে সবাইকে পাওয়া যাবে। যেরকম করে ছোটকালে আপনারা এটা পড়ছিলেন, কি পড়ছিলেন জানো, a প্লাস বি টু দি পাওয়ার n, এটা ইন জেনারেল ফর্মুলা। এখান থেকে আপনি a প্লাস বি টু দি পাওয়ার 5 এর ফর্মুলা পারবেন, 6 এর, 7 এর, 8 এর, 9 এর, 10 এর। এই কারণে এটার জন্য কষ্টও বেশি, কিন্তু এটা মুখস্থ করাও কষ্ট। কি nc1 a n-1 b এরকম করে চলতে থাকবে, তাই না? ঠিক তেমনি টেইলরস থিওরাম যেহেতু সবার সিনিয়র, মানে সবাইকে এটা থেকে পাওয়া যায়, টেইলরস থিওরামটা একটু কষ্ট হবে আপনার জন্য মনে রাখা, বাট এত কষ্ট না। তাহলে একটা ফাংশন সাজ দ্যাট করে এই কন্ডিশন, মানে এটা কি, ওই নিজে ফাংশনটা দেখেন, নিজে ফাংশনের একবার ডেরিভেটিভ, দুইবার ডেরিভেটিভ, এরকম করে n-1 পর্যন্ত যদি তারা কন্টিনিউয়াস হয়, এগুলো কিন্তু ডেরিভেটিভ, টাইম দ্বারা বোঝাচ্ছি ডেরিভেটিভ। নিজে ফাংশনটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস হবে এবং তাদের একবার দুইবার এরকম করে n-1 সংখ্যক বার পর্যন্ত ডেরিভেটিভ হতে হবে। কোথার মধ্যে? a থেকে a প্লাস s এর মধ্যে। কেন a প্লাস s? এই যে b কে এবার আমি a প্লাস s লিখছি, আর কিছু না। কারণ এই এতক্ষণ পর্যন্ত বুঝে আসছি তো যে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরামের অ্যানাদার ফর্ম আছে। ওকে ওকে, তাহলে এইটা এবং ওই একই কথা, প্রত্যেকটা ফাংশন এবং তার ডেরিভেটিভদেরকে কি হতে হবে? ডিফারেন্সিয়েবল হতে হবে ওপেন ইন্টারভ্যাল a থেকে a প্লাস s এর মধ্যে। তাহলে বলছে দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার থিটা, সেখানে এরকম একটা থিটা পাবো, যেই থিটাটা আসলে এরকম কন্ডিশন মানবে। এখন আমরা কিন্তু বুঝতে পারছি যে আসলে এটা কি, এই থিটা কেন হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে হলো। এই প্রশ্ন করলে তখন তাকে বলবো এই যে এই কথাটা কিভাবে আসছিল সেটা আমরা দেখাইলাম, থিটাটা কিভাবে আসছিল। ওকে, তাহলে তাহলে বলছে যে এরকম ঘটনা ঘটবে, এখন এটা মুখস্থ করে ফেলতে হবে, এইটা ঘটবেই ঘটবে। তো আমি এখানে আসলে আমাদের বলতে পারেন যে এটা আসলে এমসিকিউ তে আসার কি আছে, আমাদের আসলে যত কিছু আছে, আমি আসলে এটা থেকে যদি এমসিকিউ আসে তাহলে এই পার্টটুকু নিয়ে জাস্ট আসবে। এই পার্টটুকুর মধ্যে হাজার হাজার, মানে হাজার হাজার বলতে 7-8টা এমসিকিউ ভরপুর, এই জাস্ট এই পার্টটুকু। ইটস গুরুত্বপূর্ণ, এইটাই একটা গুরুত্বপূর্ণ, বারবার বলছি। এই পার্টটুকু আবার আমি দেখেন একটা বক্স করলাম, আবার কেটে দিচ্ছি। এখানে পিটা কি? পি বলছে একটা পজিটিভ ইন্টিজার এবং সেটা অবশ্যই লেস দেন অর ইকুয়ালস টু n হবে, এটা মনে রাখবেন। আচ্ছা, এই পার্টটুকু কি এরকম গুরুত্বপূর্ণ যে এর কারণে আমি বললাম যে এখান থেকে 4-5টা এমসিকিউ আসবে, সেটা নোট দিয়ে লিখছি। দ্য লাস্ট টার্ম, এই যে এটাকে মুখস্থ করতে হবে। জানেন আমি একটা কথা বলি, আমার মুখস্থ ক্ষমতা নাই, এই কারণে কিন্তু আমি ভালো বেশি পারি না, ভাইবাতে ভালো পারি না, মানে ভাইবাতে ভালো পারি না বলতে আমাকে এইটাই মনে হয় যে আপনার সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার যেন আমাকে বলছিল যে টেইলর থিওরামের রিমাইন্ডার এটা মুখস্থ বলতে পারবা, বলছি না। তাহলে তারপরে আমি আসলে আপনাকে কিন্তু সুযোগ দেবে, স্যাররা অনেক অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধেয় মানুষ সবাই, তারা
সুযোগ দিবে। আপনি যদি বলেন যে স্যার আমার মুখস্থ নাই, কিন্তু আমি এই সম্পর্কে অনেক তথ্য জানি, তখন জানতে পারি, মানে আগ্রহ হয়ে বলতে পারে, আচ্ছা কি কি জানো একটু দেখি তো, শিখি। এরকম বলে যারা ভদ্র মানুষ, ভদ্র স্যার। অথবা আর যারা একটু অন্যরকম, নিজেদেরকে বড় ভাবে, তারা বলে যে দূর, তুমি এটা পারো নাই, তুমি কিছুই পারো না, বাদ দাও, এরকম বলে। কিন্তু আসলে এটার মধ্যে ফায়দা কি, এটা মুখস্থ কর, আসলে আমি এই সম্পর্কে জানি কিনা, এটাই হচ্ছে আমার মেইন কথা। এবার বলছে এই যে যে লাস্ট টার্ম, এটাকে বলা হয় রিমাইন্ডার। কি বলা হয়? রিমাইন্ডার আফটার এন্ড টার্ম। কেন এন্ড টার্ম বলছি আগে একটু ফিল করাই। দেখেন, এটা হচ্ছে একটা টার্ম, এটা হচ্ছে দুইটা টার্ম, এটা হচ্ছে তিনটা টার্ম। বুঝেন কিন্তু তাহলে এটার মধ্যে কিন্তু কোনো ধরনের ডেরিভেটিভ নাই, এটার মধ্যে ডেরিভেটিভ নাই। এই যে একবার ডেরিভেটিভ, দুইবার ডেরিভেটিভ আছে, এরপরে n-1 সংখ্যক। এইখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এটা কিন্তু n-1 সংখ্যক ডেরিভেটিভ। তাহলে মোট টার্ম এখান থেকে এই পর্যন্ত মোট টার্ম কত, কে বলতে পারে? জাস্ট এখান থেকে এই পর্যন্ত ডেরিভেটিভ আছে n-n সংখ্যক পর্যন্ত। আবার এখানে একটা টার্ম বেশি আছে, তার মানে n+1, সরি n টার্ম হবে তাহলে n-1 প্লাস 1, তার মানে n টার্ম পর্যন্ত এখানে আছে। তাহলে এটাই বলছে যে, এটাই বলছে দেখেন, এই যে আফটার এন টার্ম, তার মানে এই পর্যন্ত টার্মগুলো কিন্তু এন টার্ম। দেখি তো কেউ আমার সাথে একমত কিনা। কারণ এখানে ডেরিভেটিভই করা যাবে n-1 সংখ্যক পর্যন্ত। তাই এটা হচ্ছে একবার ডেরিভেটিভ, এটা দুইবার, এরকম করে n-1। আর এখানে আরেকটা টার্ম আছে, তার মানে টোটাল হচ্ছে n সংখ্যক টার্ম। n সংখ্যক টার্মের পরে যেইটা টার্ম আছে, এই টার্মটা কিন্তু এইটা। দেখি তো বুঝতে পারছি কিনা, এই টার্মটা যে এইটা, এইটা। তো এটাকে কি বলা হয়, এই কারণে কথা লিখছি। দ্য লাস্ট টার্ম এত ইজ কল্ড দ্য রিমাইন্ডার আফটার এন টার্ম। অর্থাৎ এন টার্মের পরে, তাহলে এই পর্যন্ত কিন্তু এন টার্ম, এন টার্মের পরে যেটা আছে এটাকে বলা হয় রিমাইন্ডার। এন্ড এটাকে কখনো কখনো কোনো কোনো বইতে শুধুমাত্র আর এন দ্বারা ডিনোট করা হয়, এত কিছু দেয় না। রিমাইন্ডারকে আর এন, অর্থাৎ এন টার্মের পরে যে রিমাইন্ডার সেটাকে এভাবে বোঝায়, আর এন। ঠিক আছে, ওকে। তাহলে এই আর এন, এই ক্ষেত্রে যে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় হচ্ছে রোসেস ফর্ম অফ রিমাইন্ডার। অর্থাৎ এটা বিভিন্ন ফর্মে থাকতে পারে। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, এটাকে যদি কেউ মুখস্থ করতে পারেন, সে মনে রাখবেন আমার থেকেও অ্যাটলিস্ট ভালো। কারণ আমি এটা এখন পরে বের হবো, আমার এটা মনে থাকবে না। এটা এটা আমি এখন পরে বের হবো, এটা আমার এখন মনে থাকবে না। এই কারণে আমি কিন্তু বারবার বলছি, এটা আমার একটু মনে থাকবে না, কিন্তু আমি এই সম্পর্কে বলতে পারবো যে এটা হচ্ছে রোসেস ফর্ম অফ রিমাইন্ডার। আরো কি ফর্ম থাকতে পারে বলে, ইয়েস, এখানে এটা না থেকে অন্য কিছু থাকতে পারে, কিন্তু এটা মুখস্থ করলে সব পারা যাবে। এটা মুখস্থ করবেন, যে কোনো মূল্যে মুখস্থ করবেন। ওকে, এখন যদি আমরা এই যে, আমি একটা অন্য কালে নিয়ে আসি, এর মধ্যে যদি আমরা 1 বসায় দেই, কি সমান p সমান যদি 1 বসাই, তাহলে আমরা যেটা পাবো সেটাকে বলা হবে কসি ফর্ম অফ রিমাইন্ডার। অর্থাৎ এখানে শুধুমাত্র যদি আমরা p সমান 1 বসাই দেই, তাহলে যে রিমাইন্ডারটা পাবো সেটাকে আমরা বলবো কসি ফর্ম অফ রিমাইন্ডার। তাহলে এটা আসতে পারে না যে আমরা রোসেস ফর্মটা কোনটা, এমসিকিউ তো বলে দিল যে কোনটা রোসেস ফর্ম, এটা দিয়ে দিল, আপনি পারলেন না। আবার বলে দিল যে কসিস রিমাইন্ডার ফর্মটা কোনটা, তখন এখানে বুঝতে হবে p সমানটা 1 বসাইতে হবে। আর যদি p সমান n বসান, p সমান n বসালে, যে p সমান যদি n বসান, তাহলে আপনি যেটা পাবেন সেটাকে বলা হবে ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার। দেখছেন কতগুলো রিমাইন্ডারের ফর্ম আছে। তা আমরা মূলত কোনটা পড়বো, যেটা ইন জেনারেল, এটা রোসেস ফর্ম অফ রিমাইন্ডার, এটা পড়বো। এটা থেকে সব পাওয়া যায়, p সমান 1 বসালে কসি পাওয়া যায়, আর p সমান n বসালে ল্যাগ্রাঞ্জেস পাওয়া যায়। ওকে, এটা একটু বসায় নেবেন। এবার একটা কথা শুনেন, আপনি প্রশ্ন করতে পারেন না যে আপনি না বলেছিলেন যে টেইলরস থিওরেম থেকে আসলে আমার আমার নানুকে পাওয়া যাবে। এটা তো ছিল টেইলরস থিওরেম, ছিল আমার নানুর মা। আমার নানুকে পাওয়া যাবে, কখন পাওয়া যাবে বলেন তো? যে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, টেইলরস থেকে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম কখন পাওয়া যাবে, এই প্রশ্ন সারা করে যে টেইলরস থেকে কখন ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, টেইলরস থিওরেমের একটা স্পেশাল কেস হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। তো কখন পাওয়া যাবে টেইলরস থিওরেম থেকে, এই প্রশ্নটা স্যাররা করে। স্যারদেরকে বলবেন যে তখনই পাওয়া যাবে স্যার, যখন হচ্ছে পি আর এন এটার মানটা 1 হয়ে যায়। তাহলে স্যাররা পরবর্তী প্রশ্ন করবে, আজ পি এন কোথায় বসাবো, কি বললেন? তখন বলতে হবে যে আমরা যে রোসেস ফর্ম নেই, রোসেস ফর্ম অফ রিমাইন্ডার, এটা যদি নেই, তখন সেখানে যদি পি আর এন সমান যদি 1 বসাই, তখন হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আপনার ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম পাবো। দেখি তো বুঝতে পারছি কিনা। আচ্ছা, পি এর মান শুনেন, পি এর মান 1 আর এন এর মান কত বলছি, 1। আচ্ছা, এন এর মান 1 মানে কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে দেখেন তো? এটা হচ্ছে বোঝাচ্ছে, এটা কি বোঝাচ্ছে, n-1 সংখ্যক বার ডেরিভেটিভ। পি এর মান আর এন এর মান 1 নেওয়া মানে একবার ডেরিভেটিভ নেওয়া, নাকি বুঝেন নাই? ওকে, এটা একটু বুঝেন।
আচ্ছা, পি এর মান অন নেবেন, এন এর মান অন নিলে আপনি এইটা পাবেন। আশা রাখি এগুলো বুঝতে পারতেছেন। এই যে এটা পাবেন, পি এর মান অন আর এন এর মান অন নিলে এই পর্যন্ত পাবেন। এখন দেখেন আপনি একটু ঘুরাই রাখেন, তাহলে এটা পাবেন। এটাই কি বলা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম। তাহলে আমরা কি বলবো, কখন আমরা পাওয়া যায় পি এর মান আর এন এর মান যখন অন নেব তখন পাওয়া যাবে, এটা মনে রাখতে হবে। আর এটা হচ্ছে টেইলরস থিওরাম। টেইলরস আমি শর্টকাটে লিখছি যে টেইলরস থিওরাম থেকে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম পাই, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম থেকে রোলস থিওরাম পাই। ওকে। আচ্ছা, টেইলরস থিওরামের একটা অ্যানাদার ফর্ম আছে। কি আছে? এই যে a প্লাস এইচ, এই যে a প্লাস এইচ, এর পরিবর্তে যদি একে আমরা x বসাই, x লিখি, a প্লাস এইচ, এই যে দেখেন a প্লাস এইচ সমান যদি x লিখি তখনই অ্যানাদার ফর্মটা পাওয়া যায়। মনে আছে? ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরামের অ্যানাদার ফর্ম পাইতে গেলে কি করছিলাম? ল্যাগ্রাঞ্জেস এর ক্ষেত্রে a আর b ছিল, তখন b এর জায়গায় আমি a প্লাস এইচ বসাইছিলাম। এবার আবার আমরা আমার নানুর মাকে পড়েছিলাম এরকম ভাবে a আর a প্লাস এইচ। এবার যদি এর অ্যানাদার ফর্ম পেতে চাই তাহলে a আর a প্লাস এইচ এর পরিবর্তে আমার x নিয়ে কাজ করতে হবে, তাহলে অ্যানাদার ফর্মটা পেয়ে যাবো। এগুলো জাস্ট এমনিতে মনে রাখবেন, আর কোনো সমস্যা নেই, এমনিতেই মনে রাখবেন। তাহলে আমার নানুর মাকে পেতে গেলে তার অ্যানাদার ফর্মটা কি, অর্থাৎ টেইলরস ফর্মের অ্যানাদার ফর্ম আছে টেইলরস থিওরামের, তখন এই যে a প্লাস এইচ কে আমরা x দ্বারা বসাই দিলেই তখন আমরা অ্যানাদার ফর্মটা পেয়ে যাবো। আচ্ছা, আরেকটা আমাদের ম্যাকলরিন থিওরাম নামে একটা থিওরাম আছে, সেটা হচ্ছে এর মানটা যদি আপনি এখানে, এই যে এখানে এর মানকে যদি আপনি 0 দেন তাহলে যেটা পাবেন, এর মানকে 0 দিলে তখন যেটা পাবেন সেটা হচ্ছে আপনার ম্যাকলরিন থিওরাম। দেখি তো বুঝতে পারছি কিনা। ঠিক আছে, তাহলে একদম সব থিওরাম আমাদের শেষ। তাহলে টেইলর থিওরাম থেকে আমরা কিন্তু ম্যাকলরিন থিওরামটা পেতে পারি, টেইলর থিওরাম থেকে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম পেতে পারি, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম থেকে রোলস থিওরামটা পেতে পারি। একদম টানা মুখস্থ করতে হবে। এর কারণ হচ্ছে এখান থেকে মানে ব্যাপারগুলো আসার মতো আছে। বলে দিল রোসেস ফর্মটা কোনটা, বলে দিল কশিস ফর্মটা কোনটা, বলে দিল আপনাকে যে কখন হচ্ছে আমরা ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার পাই, অর্থাৎ রোসেস ফর্মের পি আর এন যখন সমান হয়ে যাবে, পি ইকুয়ালস টু এন, এটা বুঝাচ্ছি যে পি এর মান যখন এন এর সমান হয়ে যাবে তখন আমরা ওখানে পাবো ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার। দেখি তো বুঝতে পারছি কিনা। তো এইগুলা দিয়ে সবগুলো কিন্তু এমসিকিউ, সবকিছু কিন্তু এমসিকিউ। সুতরাং আপনি এমসিকিউ বানাইয়া পড়তে হবে এখন এখান থেকে। আমরা এই পর্যন্ত শেষ করছি। যদি কোনো ভুল ত্রুটি বা কেউ না বুঝেন অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন। আমি অসুস্থ অনেক, আমার ডাক্তার কাছে যাব, তো আমার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাকে দীর্ঘ হায়াত দান করে, আপনাদেরও যেন দীর্ঘ হায়াত আল্লাহ দান করে। ভুল ত্রুটি ক্ষমা চাই, এবং আপনারা দেখতেছেন একটু সমস্যা হতে পারে আপনাদের, আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। দেখবেন আমি লিখে তারপরে তাড়াতাড়ি করার চেষ্টা করছি, এর কারণ আমি নিজে অনেক অসুস্থ। আমি আপনাদের দায়িত্বে আছি বিধায় আমি চাই না দায়িত্ব অবহেলা করা, না হলে আমি এতদিন অফ করে দিতাম। তারপরও আমি মনে করি আপনাদের দোয়ায় হয়তো আমি সুস্থ হয়ে উঠতে পারি। তা আপনারা দোয়া চাই, আপনাদের দোয়া চাই, এবং আমার জন্য দোয়া চাই। আমি হয়তো কোনো ভুল ত্রুটি করে ফেলি, তার জন্য ক্ষমা চাই। আল্লাহ হাফিজ।